হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়ের ক্লাস কিন্তু আমি শুরু করেছিলাম। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে গণতন্ত্র কাকে বলা হয়, এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য নিয়ে। ঠিক আছে, আজকে আলোচনা করব এই যে গণতন্ত্র, ডেমোক্রেসি, এর দুটি ভাগ রয়েছে। ঠিক আছে, একটাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র, একটাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্র, অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তাহলে এর সংজ্ঞা, এর গুণাবলী, এর দোষসমূহ, ঠিক আছে, এগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, যে প্রথমে তোমাদের জানতে হবে যে প্রত্যক্ষ গণতন্ত্র অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি কাকে বলা হয়। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে আর 6 মার্কসের একটা কোশ্চেন আসবে। তাহলে 2 মার্কসের কিন্তু এটা আসতে পারে যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলা হয়। তাহলে তোমরা এটা লিখবে যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশ নিয়ে আইন কানুন প্রণয়ন করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, নীতি ও কর্মসূচি রূপায়ণ, বিচার কার্য পরিচালনা, যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কাজ করে থাকে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র, গণতন্ত্র কাকে বলা হয়? গণতন্ত্র সেই শাসন ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে জনগণের সরাসরি কি থাকে, যে সরাসরি অংশগ্রহণ থাকে। তাই তো, আগের ক্লাসে বলেছিলাম যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, জনগণের দ্বারা এবং জনগণের জন্য যে শাসন ব্যবস্থা পরিচালনা, সেটাই হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, তাহলে এখানে জনগণের অংশগ্রহণ থাকতে হবে সেই দেশের শাসন ব্যবস্থায়, তখনই সেটা গণতন্ত্র হবে। ঠিক আছে, এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, এটা কি বর্তমানে দেখা যায়? না। ঠিক আছে, বর্তমানে কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র কোনো দেশে দেখা যায় না। সুইজারল্যান্ডে দেখা যায়, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় না। তাহলে প্রাচীন যে গ্রিস ছিল, প্রাচীন গ্রিসে এটা দেখা যেত। ঠিক আছে, প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় দেখা যেত? প্রাচীন গ্রিসে, প্রাচীন গ্রিসে ও রোমে। ঠিক আছে, এই প্রাচীন গ্রিস আর রোম, এই দুটি ছিল হচ্ছে নগররাষ্ট্র। ঠিক আছে, এখানে সিটি স্টেট দেখা যেত। নগররাষ্ট্র কি, যে ছোট ছোট রাষ্ট্র। ঠিক আছে, সেখানে সরকার গঠিত হতো। সেখানে দেখো, গ্রিস, ভূমধ্য যে সাগর আছে, যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, ভূমধ্য সাগরের পাশেই আছে কি, যে গ্রিস। তাহলে সেখানে কিন্তু ছোট ছোট সিটি স্টেট ছিল। ঠিক আছে, সেখানে বর্তমানে যে বৃহৎ বৃহৎ দেশ আছে, আগে কিন্তু গ্রিসের মধ্যে তখন ছোট ছোট সিটি স্টেট ছিল, যেটাকে বলা হয় নগর রাষ্ট্র। ঠিক আছে, সেই নগর রাষ্ট্রে জনসংখ্যাও কম ছিল। তাহলে সেই জনসংখ্যা কম থাকার জন্য সেখানে প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যেত। কিভাবে প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়? এই প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়, যে এই যে সিটি স্টেটগুলি ছিল আগে, প্রাচীন গ্রিস, রোম, সেখানে ছোট ছোট নগররাষ্ট্র ছিল, আর সেখানের জনসংখ্যা কম ছিল। বর্তমানে ভারতে যে জনসংখ্যা আছে, সব মানুষ কি প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে? সম্ভবই নয়। কিন্তু আগে কিন্তু প্রাচীন গ্রিসে যেহেতু নগর রাষ্ট্রের অবস্থান ছিল, ঠিক আছে, তখন সেখানে জনসংখ্যা কম ছিল, ছোট আয়তনের রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্র যাকে বলা হয় সিটি স্টেট, তখন সেখানে কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যেত। সেখানে অল্প জনসংখ্যা হতো, তারা এক জায়গায় মিলিত হয়ে তারা কি করত, যে শাসন কার্য পরিচালনা করত। ঠিক আছে, তারা আইন কানুন প্রণয়ন করত। ধরো, প্রাচীন গ্রিসের একটা সিটি স্টেট, এখানে সমস্ত জনগণ এক জায়গায় মিলিত হয়ে তারা কোনো আইন কানুন প্রণয়ন করলো, বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো আর কি নীতি নির্ধারণ করলো, কোনো আইন প্রণয়ন করলো। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে এক জায়গায় জড়ো হয়ে সমস্ত দেশের জনগণ তারা মিলে ঠিক করবে তাদের দেশ কিভাবে পরিচালিত হবে, তাদের দেশের শাসন কার্য কিভাবে পরিচালিত হবে। কিন্তু বর্তমানে এটা সম্ভব নয়। এর জন্যই, কারণ বর্তমানে বৃহৎ বৃহৎ রাষ্ট্র হয়ে গেছে। এত বৃহৎ রাষ্ট্রের মধ্যে এত জনসংখ্যা, তারা একসঙ্গে কিন্তু কোনোভাবেই আর কি দেশকে পরিচালনা করতে পারবে না। আর এক একজনের এক এক মত থাকবে আর কি, তাহলে তো সম্ভবই নয়। এর জন্য কিন্তু এটা বাস্তবে দেখা যায় না। ঠিক আছে, প্রাচীনকালে তাহলে যদি কোশ্চেন আসে যে এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, সেটা কোথায় দেখা যেত, সেটা প্রাচীন গ্রিসে আর রোমে কিন্তু দেখা যেত। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলা হয়, সংখ্যাটা বুঝতে পারলে? যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশ নিয়ে আইন কানুন প্রণয়ন করে, তারপরে আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে নীতি ও কর্মসূচি রূপায়ণ, বিচার কার্য পরিচালনা করে, এখানে বিচার কার্য পরিচালনা করে। ঠিক আছে, নগর রাষ্ট্রের মধ্যে কোথাও কিছু বিচার করার জন্য সমস্ত জনগণ একসঙ্গে জড়ো হলো,
তারা সেখানে বিচার কার্য সম্পাদন করে থাকে। যেমন বর্তমানে ভারতে কি থাকে, যে সুপ্রিম কোর্ট আছে, আদালত আছে, ঠিক আছে, জাজ কি করে, বিচার কার্য সম্পাদন করে। কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে কি হবে, সেখানে মানুষজনই ঠিক করবে, ঠিক আছে, সেখানে মানুষজনই সবাই জড়ো হয়ে তারা ঠিক করবে, বিচার কার্য করে ফেলবে। তারপরে যুদ্ধ ও শান্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সমস্ত জনগণ। মানে প্রত্যক্ষ গণতন্ত্রে সবাই একদম ডাইরেক্ট, ঠিক আছে, প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে এখন দেখো যে এই প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাবলী, যে এই প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ কি, ভালো দিকটা কি, ঠিক আছে, পরে দোষসমূহ দেখবো যে খারাপ দিকটা কি। তাহলে গুণাবলীর মধ্যে প্রথম হচ্ছে জনগণের রাজনৈতিক সচেতনতা ও দায়বদ্ধতা। তাহলে যেহেতু একটা প্রত্যক্ষ গণতান্ত্রিক দেশের মধ্যে জনগণ সরাসরি ডাইরেক্ট, বলা হয় ডাইরেক্ট ডেমোক্রেসি, সরাসরি অংশগ্রহণ করে থাকে সেই দেশের আর কি শাসন ব্যবস্থায়, তার জন্য কি হয়, তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা বোধ জাগে। তারা সবসময় শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে, তার জন্য তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা বোধ আসে, তাদের মধ্যে একটা দায়বদ্ধতা আসে, ঠিক আছে, তাহলে এটাই বলা হয়েছে, এটা একটা ভালো দিক। তারপরে 2 নম্বর হচ্ছে সরকারের বিরুদ্ধে অভিযোগের অনুপস্থিতি। যেহেতু একটা নগরাষ্ট্র অর্থাৎ একটা প্রত্যক্ষ গণতান্ত্রিক দেশে সরকার বলতে কি, সেখানে জনসাধারণ, সেই দেশের সমস্ত জনসাধারণই কি করে, যে জনসাধারণই শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে প্রত্যক্ষভাবে, সরাসরি ভাবে। তাহলে সরকারকে কোনো দোষারোপ করার কোনো জায়গায় নেই, ঠিক আছে, সরকারকে অভিযোগ করার জায়গায় নেই। বর্তমানে যেমন আমাদের ভারতে পরোক্ষ ইনডাইরেক্ট ডেমোক্রেসি দেখা যায়। একটু পরে বলবো যে পরোক্ষ গণতন্ত্র কাকে বলা হয়, যে আমরা সরাসরি কিন্তু আর কি অংশগ্রহণ করে থাকি না শাসন ব্যবস্থায়। যেমন আমরা আমাদের যে সরকার আছে, ঠিক আছে, সরকার আমাদের দেশকে পরিচালনা করে, অর্থাৎ শাসন কার্য পরিচালনা করে। তাহলে সরকার যে আছে, সরকারকে কারা নির্বাচিত করে, ভারতের জনগণ। তাহলে জনগণের দ্বারা, জনগণের প্রতিনিধি হয়ে তারপরে সেই প্রতিনিধিরা কি করে, যে আমাদের দেশকে পরিচালনা করে। এরই হচ্ছে পরোক্ষ, অর্থাৎ ইনডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্টলি না, জনগণের হয়েই আমরাই প্রতিনিধি পাঠাই, ঠিক আছে, তারপর আমাদের প্রতিনিধিরাই কি করে, সরকার গঠন করে, আর সরকার গঠন করে তারা দেশকে পরিচালনা করে, শাসন কার্য পরিচালনা করে। এটা হচ্ছে ইনডাইরেক্ট বা কি পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে। তাহলে এই পরোক্ষ গণতন্ত্রে কি হয়, যে সরকার কি করে, যে সরকারের উপরে আমাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু যেহেতু প্রত্যক্ষ গণতন্ত্রে জনসাধারণ ডাইরেক্ট সরাসরি ভাবে অংশগ্রহণ করে থাকে আর কি শাসন কার্যে, তাহলে কোনো আর কি সরকারের উপর অভিযোগের কোনো আর কি জায়গায় থাকে না, কারণ তারাই তো শাসন কার্য পরিচালনা করছে, জনগণরাই, ঠিক আছে। তাহলে এটা ভালো দিক। তারপরে হচ্ছে দেশপ্রেম জাগ্রত হয়। যেহেতু এই প্রত্যক্ষ গণতান্ত্রিক দেশে, ঠিক আছে, যেই দেশে প্রত্যক্ষ গণতন্ত্র আছে, সেখানে মানুষজন সরাসরি ডাইরেক্টলি আর কি শাসন কার্যে, শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করছে, তার জন্য তাদের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হয়, ঠিক আছে। তারপরে 4 নম্বর দেখো যে সরকারের স্বৈরাচারিতা রোধ। দেখো সরকার স্বৈরাচারী কখন হয়, স্বৈরাচারী মানে সরকার যা ইচ্ছা তাই করছে, সরকার যে মুষ্টিমেয় লোক, তাদের জন্যই তারা তাদের স্বার্থটা দেখছে, সেই রাষ্ট্রের জনগণের জন্য কোনো কিছু করছে না, জনগণের স্বার্থের কথা ভাবছে না, শুধুমাত্র সরকার যা চায় তার মন তাই করছে, সেভাবেই শাসন কার্য পরিচালনা করছে, সেটা হচ্ছে স্বৈরাচারী। কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্রে কিন্তু সরকার স্বৈরাচারী হতে পারে না, কারণ এখানে সরকার বলতে কি, সমস্ত জনগণই, ঠিক আছে, সমস্ত জনগণই প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে। তাহলে শাসন ব্যবস্থা তো জনগণই পরিচালনা করছে, তাহলে স্বৈরাচারীটা হবে কে, ঠিক আছে, হবেটা কে, জনগণ তো আর নিজে যা পরিচালনা করবে সেটাই হবে, তাই না। এখানে তো সরকার নেই যে মুষ্টিমেয় কতজন লোক আছে তারা যা কিছু তাই করবে, এখানে সমস্ত জনগণই শাসন কার্য পরিচালনা করছে, তার জন্য এখানে কিন্তু স্বৈরাচার, ঠিক আছে, সরকারের স্বৈরাচারিতা রোধ, অর্থাৎ স্বৈরাচার হয় না। নেক্সট হচ্ছে কম ব্যয়বহুল। তাহলে যেই দেশে বা প্রত্যক্ষ গণতন্ত্রে কিন্তু কম ব্যয়বহুল, অর্থাৎ ব্যয় বেশি হয় না। একটা দেশের মধ্যে যদি সেটা পরোক্ষ গণতন্ত্র হয়, সেটা যদি ইনডাইরেক্ট ডেমোক্রেসি থাকে, তাহলে কি হবে, সেখানে নির্বাচন হবে, নির্বাচনে, প্রশাসনে, আমলাতন্ত্রে অনেক টাকা খরচ হবে, কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে কিন্তু এত টাকা খরচ হয় না, ঠিক আছে, যেহেতু জনগণই কি সরকার চালাচ্ছে, জনগণই শাসন কার্য পরিচালনা করছে, তার জন্য কিন্তু নির্বাচন হয়ই না, তার জন্য কিন্তু সেখানে এতটা খরচ হয় না। এর জন্যই বলছে প্রত্যক্ষ গণতন্ত্র কম ব্যয়বহুল, খরচ কম হয় এই গণতন্ত্রে। তাহলে এটা হচ্ছে
প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাবলী, ভালো দিকটা। এবার আলোচনা করব যে এই প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ সমূহ, অর্থাৎ খারাপ দিকটা। ঠিক আছে, তাহলে এখানে আগে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে প্রত্যক্ষ গণতন্ত্র অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসির দোষ সমূহ, তোমরা গুণাবলী সম্পর্কে জানলে, এখন দোষ সমূহ জানবো, এবং তারপরে জানবো যে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণ, কেন বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র আর নেই, বিলুপ্তি হয়ে গেছে। তাহলে প্রথমে দেখো দোষ সমূহ। প্রথম হচ্ছে বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে অনুপযোগী। ঠিক আছে, এটার দোষী হচ্ছে এই প্রত্যক্ষ গণতন্ত্রের, যেটা বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে অনুপযোগী। কারণ একটা বৃহৎ রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য, ঠিক আছে, প্রত্যক্ষ গণতন্ত্র কিন্তু সম্ভব নয়। প্রত্যক্ষ গণতন্ত্র যদি এত বিশাল রাষ্ট্রের মধ্যে হতো, তাহলে যে সেই বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্রের যে জনগণ, তারা একত্রিত কখন হবে, তারা কখন সিদ্ধান্ত গ্রহণ করবে, আর সেটা তারা কখন কার্যকর করবে, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণের জটিলতা। দেখো, কোনো আইন প্রণয়ন করতে গেলে, আইন তৈরি করতে গেলে বা নীতি নির্ধারণ করতে গেলে কিন্তু অনেক জটিলতা বর্তমানে দেখা যায়। ঠিক আছে, তাহলে জনগণ, কোনো একটা রাষ্ট্রের মধ্যে জনগণ যখন একত্রিত হবে প্রত্যক্ষ গণতন্ত্রে, তখন তারা একত্রিত হয়ে তারা আইন রচনা করবে বা আইন প্রণয়ন করবে, নীতি নির্ধারণ করবে, তাদের নিজের নিজের অভিমত থাকবে, তারা সেটা জ্ঞাপন করবে। তাহলে তখন কিন্তু নীতি নির্ধারণ, ঠিক আছে, সেটা হয়ে উঠতে পারবে না, জটিলতার সৃষ্টি হবে। ঠিক আছে, তারা এটাই বলছে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক বিচক্ষণতার অভাব। যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা রাষ্ট্রকে পরিচালনা করা কিন্তু আর কি জনসাধারণের মধ্যে, যেহেতু একটা দেশের মধ্যে সমস্ত জনসাধারণের মধ্যে সেই রাজনৈতিক বিচক্ষণতা নেই। ঠিক আছে, সাধারণ মানুষ কি জানে, তারা তো কিছু জানে না অতটা, রাজনৈতিক আর কি শাসন কার্য কিভাবে পরিচালনা করতে হয়, তাহলে তাদের অতটা বিচক্ষণতা নেই, তাহলে তার অভাব পরিলক্ষিত হয়। তাহলে যেহেতু একটা দেশের মধ্যে সমস্ত জনগণের মধ্যে এমন বেশিরভাগ জনগণই অনেক দেশের মধ্যে রাজনৈতিক বিচক্ষণতা দেখা যায় না, অভাব দেখা যায়, তার জন্য কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়। ঠিক আছে, তারা একটা দেশকে পরিচালনা করার উপযুক্ত নয়। নেক্সট হচ্ছে জরুরি অবস্থার অনুপযোগী। এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, সেটা কিন্তু জরুরি অবস্থায় উপযোগী নয়। এখন এই জরুরি অবস্থা কি? এই জরুরি অবস্থা হচ্ছে সেই অবস্থা যখন একটা দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ বাঁধে বা সেই দেশের মধ্যেই কোনো অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেটা হচ্ছে জরুরি অবস্থা। ঠিক আছে, আপৎকালীন অবস্থা। তাহলে সেই সময় যদি জরুরি অবস্থা সৃষ্টি হয়, তখন জরুরি অবস্থা ঘোষণা করার জন্য, ঠিক আছে, একটা রাষ্ট্র কি করে, যে জরুরি অবস্থা ঘোষণা করে, ইমার্জেন্সি ঘোষণা করে, তাহলে সেটা ঘোষণা করতে গেলেও কি দরকার, যে সেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের সকলে মিলে একত্রিত মিলিত হয়ে তারপরে জরুরি অবস্থা ঘোষণা করবে। তাহলে কখন তারা একসঙ্গে মিলিত হবে প্রত্যক্ষ গণতন্ত্রে, আর তারা কখন জরুরি অবস্থা ঘোষণা করবে, তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে থাকবে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, জরুরি অবস্থার পক্ষে এটা অনুপযোগী এই প্রত্যক্ষ গণতন্ত্র। নেক্সট হচ্ছে বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে অচল। এই যে প্রত্যক্ষ গণতন্ত্র, সেটা বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে অচল, চলেই না। বহুজাতি ভিত্তিক বলতে, যেই একটা রাষ্ট্রের মধ্যে, যেমন ভারত একটা রাষ্ট্র, ভারতের মধ্যে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ভাষার মানুষ বসবাস করে। ঠিক আছে, আমাদের যে দেশটি, এখানের মধ্যে ভাষার ভিত্তিতেই আর কি রাজ্যগুলি গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা, তামিলে আর কি তামিলনাড়ুতে তামিল ভাষা, অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষা। তাহলে এমন ভাষার ভিত্তিতেই রাষ্ট্র গঠিত হয়েছে, রাজ্যগুলি গঠিত হয়েছে দেশের মধ্যে। তাহলে যদি কোনো একটা রাষ্ট্রের মধ্যে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই তারা চেষ্টা করবে। তাহলে একটা দেশের মধ্যে যদি অনেক বহুজাতি ভিত্তিক রাষ্ট্র হয়, তাহলে সেখানে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভবই নয়। ঠিক আছে, তাহলে এটা বলা হয়েছে। এখন নেক্সট আলোচনা করব যে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণ। এই প্রত্যক্ষ গণতন্ত্র, ডাইরেক্ট ডেমোক্রেসি বিলুপ্ত হয়ে গেছে কেন? কারণ হচ্ছে 3টি কারণ। দেখো, একটি কারণ হচ্ছে বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উপস্থিতি। যেহেতু বর্তমানে আর কি বৃহদায়তন, বড় বড় রাষ্ট্র, ঠিক আছে, রাশিয়া, ভারত, চীন, এমন বড় বড় রাষ্ট্র, বড় বড় দেশ আছে, আর দেশের মধ্যে অসংখ্য জনসংখ্যা আছে, বিপুল জনসংখ্যা বিশিষ্ট এক একটা দেশ। তাহলে সেই সমস্ত দেশের জনগণ যদি আর কি প্রত্যক্ষ গণতন্ত্র যদি চায়, যে তারা সরাসরি
আর কি শাসন কার্যে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। তাহলে একত্রিত হবে কারো বাড়ি তামিলনাড়ু, ভারতে কারো বাড়ি তামিলনাড়ু, কারো বাড়ি জম্মু কাশ্মীর, তারা এক জায়গায় মিলিত হবে কখন? তারা কখন সিদ্ধান্ত নেবে? তারা নিজেদের কাজে ব্যস্ত থাকবে নাকি তারা শাসন কার্য পরিচালনা করবে? তাহলে এটা তো সম্ভবই নয়। এটাই বলছে, যেহেতু বর্তমানে এত বৃহৎ বৃহৎ রাষ্ট্র আর তার মধ্যে এত জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, তার জন্য কিন্তু এটা বর্তমানে এই বিলুপ্ত হয়ে গেছে এই প্রত্যক্ষ গণতন্ত্র। নেক্সট হচ্ছে শাসন ব্যবস্থার জটিলতা। তাহলে বর্তমানে শাসন ব্যবস্থা এতটা একটা জটিল ব্যবস্থা, ঠিক আছে, শাসন কার্য পরিচালনা কিন্তু অতটা সহজ নয়। আর সাধারণ মানুষ কি বোঝে? অতটা বিচক্ষণতা নেই, রাজনৈতিক বিচক্ষণতা, তার জন্য কিন্তু এটাও একটা কারণ, বিলুপ্তির কারণ। নেক্সট হচ্ছে অর্থনৈতিক সমস্যা। প্রত্যক্ষ গণতন্ত্রে সাধারণ মানুষ কি থাকবে? যে তারা সরাসরি শাসন কার্যে, শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করবে। তাহলে তারা নিজেদের যে আর্থিক সমস্যা তার থেকে তারা বেরোবে নাকি তারা শাসন কার্যে আগে অংশগ্রহণ করবে? বর্তমানে যা অবস্থা, নিজের আর্থিক অবস্থা সচ্ছল রাখার জন্যই মানুষ কাজ করে চলছে, আর্থিক সমস্যাই সমাধান করতে পারছে না। তাহলে সেখানে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার জন্য তার সময় কোথায়, তাই না? তাহলে সেটাই বলছে। তাহলে অর্থনৈতিক সমস্যাও এই প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির আরেকটি কারণ। এমন তো না যে আমাদের বাড়িতে টাকা আসতে থাকবে, কোনো কাজ না করলে শাসন কার্য পরিচালনা করতে যাও, এমন তো নয়, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে তাহলে কি কি আলোচনা করলাম? প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাবলী, দোষসমূহ, আর প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির কারণ। এবার আলোচনা করব পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে? পরোক্ষ গণতন্ত্র কাকে বলে আর পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে? এবার দেখো যে পরোক্ষ গণতন্ত্র অর্থাৎ ইনডাইরেক্ট ডেমোক্রেসি কাকে বলা হয়? যে শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণ পরোক্ষভাবে শাসন পরিচালনা করে থাকে তাকে পরোক্ষ গণতন্ত্র বলে। তাহলে যে শাসন ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, কার দ্বারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। ধরো আমি কাউকে বললাম, ঠিক আছে, আমি কাউকে বললাম দোকান থেকে একটা চকলেট নিয়ে আয়। তাহলে সে কি করলো? যে আরেকজনকে বললো যে তুই চকলেট নিয়ে আয়। তারপর সেই ছেলেটাকে দিল, তারপর সে আমাকে দিল, ঠিক আছে? ধরো আমি এই ছেলেটিকে বললাম যে আমাকে দোকান থেকে একটা চকলেট এনে দে। তাহলে কাজটা ওর করা উচিত ডাইরেক্টলি, কিন্তু এ আরেকটি ছেলেকে বললো যে তুই চকলেটটা এনে আমাকে দে, তারপরে এ আমাকে দেবে, ঠিক আছে? তাহলে এই চকলেটটা যে আমার কাছে আসলো, এ কিন্তু ডাইরেক্টলি গিয়ে আনেনি, ইনডাইরেক্টলি, ঠিক আছে? আমি একে বললাম, এ ওকে বললো। ঠিক তেমনই এখানের মধ্যে জনগণ কি করে? জনগণ সরাসরি, প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয় যে প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্যে, শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে, নীতি নির্ধারণে, আর কি বিচার কার্য সম্পাদনে, সমস্ত কাজ জনগণই করে একত্রিত এক জায়গায় জড়ো হয়ে। কিন্তু এখানে জনগণ যে আছে, একটা দেশের জনগণ কি করে? তারা ভোটের মাধ্যমে তারা প্রতিনিধি পাঠায় যে আমার হয়ে তুমি সেখানটায় গিয়ে আর কি শাসন কার্য পরিচালনা করো। সেটা কিভাবে হয়? সেটা নির্বাচনের মাধ্যমে হয়। যে ভারতে যে ইলেকশন হয়, নির্বাচন হয়, লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, ঠিক আছে? লোকসভা নির্বাচনে কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এবং তার যে সরকার, তার যে মন্ত্রী পরিষদ অর্থাৎ কেন্দ্র সরকার গঠিত হয়। আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে কি হয়? যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় এবং তার মন্ত্রী পরিষদ নির্বাচিত হয়, তার মাধ্যমে রাজ্য সরকার গঠিত হয়, তারপরে তারা আর কি শাসন কার্য পরিচালনা করে। তাহলে সেটা হলো ইনডাইরেক্টলি। সরাসরি আমরা কিন্তু শাসন কার্য পরিচালনা করছি না, আমরা প্রতিনিধি পাঠাই ভোটের মাধ্যমে। যে আমি আলিপুরদুয়ারে থাকি, লোকসভা নির্বাচনে কি হবে? যে আলিপুরদুয়ারে আমরা ভোট দিব, আলিপুরদুয়ার থেকে একজন এমপি কে আমরা ভোট দিয়ে পাঠাবো লোকসভায়। লোকসভাতে বর্তমানে 543টি সিট আছে। তাহলে 543টি সিট ভারতের 543টি কনস্টিটিউয়েন্সি থেকে অর্থাৎ লোকসভা কেন্দ্র থেকে যাবে। তাহলে আলিপুরদুয়ার থেকে একজন গেছে, মনোজ টিগ্গা, ঠিক আছে? তাহলে তিনি যখন যাবে, তাহলে আমাদের প্রতিনিধি হয়ে তিনি গেছেন লোকসভাতে, তারপরে তিনি সেখানে মিলিত হয়ে আর কি প্রধানমন্ত্রীর সঙ্গে আর কি আমাদের দেশকে পরিচালনা করবেন, ঠিক আছে? মন্ত্রীরা যা আছে। তাহলে সেটাই বলছি এখানে যে পরোক্ষ গণতন্ত্র সেই গণতন্ত্র। এখানে পরোক্ষ গণতন্ত্র বোঝাচ্ছে, গণতন্ত্র কোনটা? গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শাসন, ঠিক আছে? পরোক্ষ বলে যে আমাদের জনগণের জন্য শাসন করবেন না, সেটা কিন্তু না। প্রত্যক্ষ গণতন্ত্রেও
জনগণের জন্যই শাসন, পরোক্ষ গণতন্ত্রেও জনগণের জন্যই কিন্তু শাসন, কিন্তু জনগণের বিরুদ্ধে গিয়ে নয়, জনগণের কথা মতো, ঠিক আছে, জনগণের মত অনুযায়ী, জনগণের স্বার্থে কিন্তু সেই শাসন কার্য পরিচালনা করতে হবে। ঠিক আছে, তাহলে পরোক্ষ গণতন্ত্রে কি হয়, যে ইনডাইরেক্ট অর্থাৎ পরোক্ষভাবে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে সরকার গঠিত হয়। ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা গিয়ে সরকার গঠন করে তাদের দ্বারা, তাহলে সেই প্রতিনিধিদের দ্বারা জনগণ পরোক্ষভাবে, ঠিক আছে, সরাসরি না, পরোক্ষভাবে শাসন পরিচালনা করে থাকে, তাকে পরোক্ষ গণতন্ত্র বলে, যেমন ভারতে বলতে পারো। ঠিক আছে, তাহলে এখন দেখো যে বৈশিষ্ট্য, এই পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য কি, যে শাসন কার্যে জনগণের পরোক্ষ অংশগ্রহণ। শাসন কার্যে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ তো থাকে না, সরাসরি অংশগ্রহণ থাকে না, পরোক্ষ, আমাদের প্রতিনিধি যায়, প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে, ইনডাইরেক্টলি কাজটা হচ্ছে, এর জন্য পরোক্ষ অংশগ্রহণ থাকে আমাদের। ঠিক আছে, জনগণের পরোক্ষ অংশগ্রহণ থাকে, প্রত্যক্ষ নয়। 2 নম্বর হচ্ছে সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার। তাহলে যেহেতু পরোক্ষ গণতন্ত্রে আমাদের প্রতিনিধি গিয়ে তারপরে শাসন কার্য পরিচালনা করবে, তাহলে প্রতিনিধি যখন আমরা পাঠাবো, কিভাবে পাঠাবো, নির্বাচনের মাধ্যমে, জনগণ নির্বাচন করবে, তার মাধ্যমেই তো যাবে। সেটাই বলছে সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার থাকতে হবে, দেশের সমস্ত যে কি সাধারণ জনসাধারণ আছে তাদের ভোটাধিকার থাকতে হবে। ঠিক আছে, সর্বজনীন, সর্বজনীন বলতে এখানে জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে দেশের সমস্ত জনগণ, ঠিক আছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিতে পারবে। এমন না যে কিছু সংখ্যক মানুষ ভোট দিতে পারবে না আর কিছু সংখ্যক মানুষ ভোট দিতে পারবে, সবাই ভোট দিতে পারবে, তাদের ভোটাধিকার স্বীকৃত হতে হবে, না হলে সেটা গণতান্ত্রিক দেশই নয়। ঠিক আছে, যদি একটা দেশের মধ্যে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার না থাকে, তাহলে সেটা গণতন্ত্র হলো কি হবে? ঠিক আছে, পরোক্ষ গণতন্ত্র হবেই না। নেক্সট হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন। পরোক্ষ গণতন্ত্র হতে গেলে নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। ঠিক আছে, একবারে কোনো একটা পার্টি বসে পড়লো, সরকার চালাচ্ছে তো চালাচ্ছেই, পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হতে পারে? তাহলে সরকার স্বৈরাচারী হতে পারে। সরকার যা খুশি ইচ্ছে তার নিজের মতো করতে পারে, নিজের স্বার্থ রক্ষা করতে পারে, নিজের যা খুশি তাই করবে, জনগণের স্বার্থ দেখবেই না। কিন্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়, তাহলে কি হবে? তাহলে সরকার আমাদের জন্যই কাজ করবে। ঠিক আছে, যেমন 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়। ঠিক আছে, 5 বছর পর পর আমরা ভোট দেব। যদি আমাদের সরকার পছন্দ না হয়, ক্যান্ডিডেট না পছন্দ না হয়, তারা যদি আমাদের জন্য এই 5 বছর ভালো কাজ না করে থাকে, তারপরে বছর সেই ক্যান্ডিডেটকে আমরা ভোট দেব না, অন্য ক্যান্ডিডেটকে ভোট দেব। তাহলে এটাই কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্বাচন হতে হবে। নেক্সট হচ্ছে রাজনৈতিক দলের উপস্থিতি। তাহলে একটা পরোক্ষ গণতন্ত্রে কিন্তু রাজনৈতিক দল থাকতে হবে। ঠিক আছে, অনেক রাজনৈতিক দল থাকবে, তাহলে সেই রাজনৈতিক দলের নেতা থাকবে, তাকেই আমরা ভোট দেব। আর নেক্সট হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি উপস্থিত। তাহলে পরোক্ষ গণতন্ত্রে কি থাকবে? যে সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি উপস্থিত। তাহলে এটা তোমাদের একটু বুঝতে হবে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতিটা কি। সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি আর কিচ্ছু না, একদম সহজ, যে হাফ প্লাস 1। বুঝতে পারলে না? দেখো যে আমি একটু আগে কি বললাম, যে 543 জন লোক আছে আমাদের লোকসভায়। তাহলে এই যে 543 জন, অনেক পার্টির ক্যান্ডিডেট থাকবে। তাহলে এখন 543 জন লোক আমাদের সারা ভারত থেকে নির্বাচিত হয়ে যাবে। তাহলে এই 543-এর মধ্যে ধরো বিজেপি পেল 272টি সিট। ঠিক আছে, আর অন্য পার্টি পেল বিজেপি বা ধরো আমি বা তৃণমূল পেল 42টি সিট। ঠিক আছে, তাহলে এমন করে করে এই 543টি সিট অনেক পার্টি পেল। তাহলে এখন দেখা হবে এই 543টি সিটের মধ্যে লোকসভা নির্বাচনে এটাই হয় যে কোন পার্টি এই 543-এর অর্ধেকের এক বেশি পেয়েছে, এটাই এখানে লেখা আছে। হাফ, হাফ মানে অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। এখানে 543-এর হাফ কত? 543-এর হাফই হচ্ছে 171 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এখানে 543-এর অর্ধেকই হচ্ছে কি, অর্ধেকের বেশি হচ্ছে 272। ঠিক আছে, তাহলে এই 272টি সিট
আর কি যার কাছে থাকবে, যেই দলের কাছে থাকবে সেই কিন্তু সরকার বানাবে। তাহলে এখানে এটা বলা হয়েছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতি, অর্থাৎ হাফ, অর্ধেকের এক বেশি, ঠিক আছে। তাহলে এখানে 543-এর অর্ধেকের এক বেশি সিট যেই পার্টির কাছে থাকবে, যেই রাজনৈতিক দলের কাছে থাকবে, সেই সরকার বানাবে। তাহলে এই পদ্ধতিটা থাকতে হবে এই পরোক্ষ গণতন্ত্রে। বোঝা গেল? তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি ক্লিক করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।